প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের ক্রোমোজোম এটা নিয়ে আলোচনা শুরু করছি। ক্রোমোজোম কি এবং ক্রোমোজোমের কাজ, ক্রোমোজোমের ভৌত গঠন, এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনায় আসবে। প্রথমে আলোচনা করি যে ক্রোমোজোম কি। ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত সুতোর মতো যে তন্তুগুলো দেখা যায়, যা বংশ পরম্পরায় বংশগত বৈশিষ্ট্যকে বহন করে, সেই তন্তুগুলিকে বলা হয় ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি নিউক্লিয় জালক থাকে, সেই নিউক্লিয় জালকই কিন্তু ক্রোমোজোমে রূপান্তরিত হয় বিভাজনের সময়। আর ইন্টারফেস দশাতে সেটি প্যাচ খুলে গিয়ে তন্তু মানে জট পাকানো অবস্থায় নিউক্লিয় জালক হিসেবে অবস্থান করে বা ক্রোমাটিন জালক হিসেবে অবস্থান করে। তো ক্রোমোজোমের রূপান্তর ঘটে এটা নিউক্লিয় জালক থেকে কিন্তু বিভাজন দশাতে। এটা ঘটে ক্রোমোজোমের সব জীবদেহে। ক্রোমোজোম সাধারণত ডিপ্লয়েড অবস্থায় থাকে, অর্থাৎ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। এই জোড়বদ্ধ ক্রোমোজোম সংখ্যাকে বলে ডিপ্লয়েড সেট। যেমন মানুষের 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ 46টি জোড়া অবস্থায় থাকে। যদি আবার গ্যামেটের মধ্যে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ হাফ অফ ডিপ্লয়েড, এক সেট, আমরা বলবো এক সেট। যেমন জেরক্সের একটা কপি হয়, একটা খাতা হলো তার এক সেট, দু সেট এইরকম হয় কপি। ঠিক সেই রকম আমাদের যে ক্রোমোজোমগুলো থাকে জীবকোষে, সেই ক্রোমোজোমগুলো দু সেট থাকে। অর্থাৎ যদি 10টা ক্রোমোজোম থাকে, তাহলে যে 5টা একটা 5, তার হুবহু কপি আর 5, একই রকম। আমাদের যেমন 23 জোড়া, অর্থাৎ 23 এবং 23 জোড় 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 জোড়, 1 নম্বর জোড়, 2 নম্বর জোড়, এইভাবে 23 নম্বর জোড় রয়েছে। যদিও 22টা জোড়া রয়েছে এবং একটিতে জোড় নেই মানুষের ক্ষেত্রে, সেটা পরে আসছি। তাহলে এইভাবে অর্ধেক গ্যামেটের মধ্যে যে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে তাকে আমরা বলি হ্যাপ্লয়েড সেট, অর্থাৎ এক সেট ক্রোমোজোম থাকে। এবার এক সেট ক্রোমোজোম, আমরা জানি ক্রোমোজোমে জিনের অবস্থান, তাহলে এক সেট ক্রোমোজোমে একটা হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে, এক সেট মানে একটা হ্যাপ্লয়েড সেট, একটা হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে মোট জিনের সমষ্টিকে, মোট যত জিন রয়েছে তার সমষ্টিকে বলা হয় জিনোম। এবার আমরা আসবো যে ক্রোমোজোমের কি কাজ। জানি প্রথম কাজ হচ্ছে ক্রোমোজোম বংশ পরম্পরায় বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বহন করে, কারণ ক্রোমোজোমের মধ্যেই রয়েছে জিন, আর জিন হলো বংশগতির ধারক ও বাহক। এছাড়া কি মানুষের দুরকম, মানুষ বলবো না, জীবের দুরকম ক্রোমোজোম থাকে। জীব, এখানে আমরা প্রাণীদের কথাই আলোচনা করব। উদ্ভিদের ক্ষেত্রে ক্রোমোজোমের পার্থক্যের কথাটা এখানে আলোচনায় আনবো না। ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম থাকে, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম, দুরকম ক্রোমোজোম হয়। অর্থাৎ সেক্স ক্রোমোজোম কি করে, লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। এছাড়া ক্রোমোজোম থেকে ডিএনএ যেহেতু থাকে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সুতরাং আরএনএ সৃষ্টিতে তার ভূমিকা রয়েছে। তাহলে এই কাজগুলো তোমরা দেখে নেবে, ডিএনএ ক্রোমোজোমের কাজ। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে ক্রোমোজোম কত রকমের হয়। ক্রোমোজোমকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হলো অটোজোম আর অ্যালোজোম। অটোজোম হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে ক্রোমোজোমগুলো, সেগুলোকে বলা হয় অটোজোম। এবং লিঙ্গ নির্ধারণ করে যে ক্রোমোজোম, অর্থাৎ স্ত্রী পুরুষ নির্ধারণ করে যে ক্রোমোজোম, তাকে আমরা বলি সেক্স ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে 22 জোড়া অটোজোম, অর্থাৎ এগুলো কিন্তু জোড়। কিন্তু স্ত্রীলোকের ক্ষেত্রে 23 জোড় আছে, কারণ স্ত্রীলোকের দুটি এক্স ক্রোমোজোম থাকে, তাই স্ত্রীলোকের ক্ষেত্রে 23 জোড়া। কিন্তু পুরুষের ক্ষেত্রে 23 জোড়া আমরা বলতে পারি না, 22 জোড়া সেম। কিন্তু লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমটি হুবহু জোড়া নয়, কারণ একটা এক্স আর একটা ওয়াই, এটা জোড় নয়, হুবহু জোড় হয় না। তাহলে অটোজোম একটা হলো দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রক ক্রোমোজোম, এবং সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম এরা হলো লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এবার আমরা আসবো ক্রোমোজোমের যে ভৌত গঠন, এই গঠনে আলোচনা করব। ক্রোমোজোম তৈরি হয়েছে দুটো সুতোর মতো তন্তু পরস্পর পেঁচিয়ে। ছবিতে দেখতে পাচ্ছ লাল আর সাদা, লাল সাদা দুটো তন্তু পরস্পর পেঁচিয়ে অবস্থান করছে। এই দুটো সূক্ষ্ম তন্তু যারা পরস্পরকে পেঁচিয়ে অবস্থান করে তাদেরকে বলা হয় ক্রোমোনিমা। ক্রোমোনিমা বা এক বচনে আমরা বলি, এক বচনে অ্যাকচুয়ালি ক্রোমোনিমা, বহু বচনে ক্রোমোনিমাটা বলা হয়। ইন্টারফেস দশায়
এইরকম দেখা যাবে যে দুটো তন্তু পরস্পরকে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে। কিন্তু যখন মেটাফেজ দশা, কোষ বিভাজনের মেটাফেজ দশায় আসে, তখন কিন্তু পরস্পর প্যাঁচগুলো খুলে যায়। এবং তখন ধরো এই যে যদি প্যাঁচ খুলে দিয়ে এই হয়ে গেল একটা তন্তু, আমরা এইভাবে বলতে পারি, আমি এভাবে না এঁকে এভাবে দেখাই। ধরো আমি সাদা রং দিয়ে যেটা এঁকেছি সেটা হলো এইরকম পেঁচিয়ে গিয়ে এইরকম একটি তন্তু, আর আরেকটি তন্তু এটা খুলে গিয়ে পেঁচালো এই। তাহলে যখন কোষ বিভাজন দশায় কোষ বিভাজিত হয়, তখন এই যে দুটো ক্রোমাটিন ক্রোমোনিমা, এই ক্রোমোনিমা পরস্পর থেকে এই যে পরস্পর পেঁচিয়েছিল সেটা খুলে যায়, গিয়ে নিজের অক্ষে পেঁচিয়ে ছোট ও মোটা হয়। এই অবস্থায় এই অংশটাকে বলা হয় একটা ক্রোমাটিড, ক্রোমাটিড, আর এটাও হলো আরেকটা ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড আর ক্রোমোনিমা দুটো কি আলাদা কিছু বস্তু? না, ক্রোমোনিমারই রূপান্তর হলো ক্রোমাটিড। দুটো ক্রোমোনিমা পরস্পরকে পেঁচিয়ে অবস্থান করে ইন্টারফেস দশায়, আর কোষ বিভাজন দশায় তখন এই ক্রোমোনিমাগুলো পরস্পর থেকে খুলে যায়, প্যাঁচ খুলে যায়, এবং তন্তুগুলো নিজের অক্ষে পেঁচাতে থাকে, পেঁচিয়ে ছোট ও মোটা হয়ে যে দুটি দণ্ডাকার অংশ গঠন করে তাকে বলে ক্রোমাটিড। ক্রোমাটিড একটা জায়গাতে জুড়ে থাকে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অংশ। তোমরা এটা জানো, সেন্ট্রোমিয়ারে জুড়ে থাকে, এই অঞ্চলটা সেন্ট্রোমিয়ার। এই যে এখানে সেন্ট্রোমিয়ার আছে। তাহলে আমরা ক্রোমাটিডও জেনে নিলাম। ক্রোমাটিডটা কিন্তু মেটাফেজ দশাকে বোঝা যায়, কোষ বিভাজনের মেটাফেজ দশায়। ক্রোমোনিমাও জানলাম। এই ক্রোমোনিমাতে প্যাঁচানো রয়েছে দুটো তন্তু। এই প্যাঁচানো দু রকমের হয়। যদি সহজ প্যাঁচ হয়, সিম্পল প্যাঁচ, এইরকম ধরো একটা প্যাঁচ, আর এর সঙ্গে এইরকম আরেকটা প্যাঁচ, সহজ প্যাঁচ, তাকে বলা হয় প্যারানেমিক কয়েল, প্যারানেমিক কুণ্ডলী বা প্যারানেমিক কয়েল। আর যদি জটিল প্যাঁচ হয়, ছবিতে যেভাবে আঁকা আছে, অর্থাৎ দড়িগুলো যেভাবে, দড়িতে দুটো বা তিনটে তন্তু যেভাবে যেমন প্যাঁচানো থাকে জটিল ভাবে, এই জটিল প্যাঁচ যদি হয় তাকে বলা হয় প্লেকটোনেমিক কয়েল বা প্লেকটোনেমিক কুণ্ডলী। এবার আমরা আসবো ক্রোমোজোমকে যদি রং করা হয়, তার আগে আমি রঙের আগে আমি সেন্ট্রোমিয়ারের ক্রোমোমিয়ারের কথাটা বলে নিই। এই ক্রোমাটিন তন্তু বা ক্রোমোনিমার ওপরে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট কিছু বিন্দু বিন্দু দানা, যেগুলোকে প্রকৃতপক্ষে পরে আমরা নিউক্লিওজোম বলবো, এগুলো নিউক্লিওজোম মানে নিউক্লিও প্রোটিন দানা। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম দানা, কয়েল, এই কয়েলের ওপরে সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর কয়েলের ওপরে সূক্ষ্ম সূক্ষ্ম দেখা যায় কিছু দানা সজ্জিত রয়েছে, সেইগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার এই সূক্ষ্ম দানাগুলোকে, এগুলো একটা ক্রোমোনিমাতে যতগুলো দানা রয়েছে অপর ক্রোমোনিমাতে ততগুলোই দানা থাকবে, অর্থাৎ ক্রোমোমিয়ার থাকবে। এই ক্রোমোমিয়ার কিছু কিছু বিজ্ঞানী, কোনো বিজ্ঞানীর মতে যে সেন্ট্রোমিয়ার অঞ্চলে কিন্তু চারটে ক্রোমোমিয়ার থাকে, অর্থাৎ একটা তন্তুতে দুটো, আর একটা ক্রোমোনিমায় দুটো, আরেকটাতে দুটো, মোট চারটে ক্রোমোমিয়ার থাকে। এদের বলে সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার, সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার। যদিও আবার কিছু কিছু বিজ্ঞানী এটা এতে তাদের বিরূপ অন্য মন্তব্য রয়েছে যে এখানে থাকে না। যাই হোক, আমরা এটা আলোচনায় চারটে সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ারের কথাই আলোচনা করব। এইবার আমরা আলোচনা করব যে যদি ক্রোমোজোমকে রং করা হয়, ক্রোমোজোমকে রং না করলে তো ক্রোমোজোম দেখা যায় না, রং করা হয় কি দিয়ে না, অরসিন, তারপরে বেসিক ফুকসিন, এইসব রঙগুলো দিয়ে, বেসিক ফুকসিন, ফালগেন স্টেন, এইসব রং দিয়ে যদি ক্রোমোজোমকে রং করা হয়, তাহলে ক্রোমোজোমের কিছু অংশ রং নেয়, কিছু অংশ রং নেয় না। আমরা যদি মাইক্রোস্কোপে দেখি দেখবো এই একটা ক্রোমোজোম, এই ধরো একটা ক্রোমোজোম, কিছু অংশ এই রঙিন অংশটা দেখতে পাবো, এবং মাঝখানে দেখতে পাবো একটা অংশ রং নেয়নি। যে অংশটা রং নেয় না সেই অঞ্চলটা অ্যাকচুয়ালি হেটেরোক্রোমাটিন দ্বারা গঠিত। আমরা পরে আলোচনা করবো ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন, এবং যে অঞ্চলগুলো রং নিয়েছে এগুলো ইউক্রোমাটিন যুক্ত অঞ্চল, বেশি ইউক্রোমাটিন রয়েছে, এবং যেখানে হেটেরোক্রোমাটিন যুক্ত অঞ্চল, এই অঞ্চলটা রং নেয়নি, পুরো হেটেরোক্রোমাটিন। যাই হোক, তাহলে যে অঞ্চলটা রং নেয় না সেখানে একটা খাঁজ তৈরি হয়, সেই খাঁজকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য খাঁজ। ক্রোমোজোমের এই যে দুটো, তাহলে মুখ্য খাঁজের দুদিকে ক্রোমোজোমের যে অংশ
তাহলে এই যে ক্রোমোজোমের একটা অংশ আর এই যে ক্রোমোজোমের একটা অংশ, এটাকে আমরা বলবো আর্ম, ক্রোমোজোম আর্ম বা বাহু। এটা একটা ক্রোমোজোম আর্ম, একটা আরেকটা ক্রোমোজোম আর্ম। এই ক্রোমোজোমের আর্মগুলো, বাহুগুলো দুটো সমান হতে পারে, আবার ছোট বড়ও হতে পারে। যদি একটা বাহু বড় হয় আর একটা বাহু ছোট হয়, সেক্ষেত্রে যেটা বড় বাহু যেটা, সেটাকে বলা হয় কিউ বাহু, আর যেটা ছোট বাহু তাকে বলা হয় পি বাহু। বড় বাহুকে বলে কিউ বাহু, ছোট বাহুকে বলা হয় পি বাহু। ধরো এটা ছোট বাহু, তাহলে এটা পি বাহু, বড় বাহু কিউ বাহু বলা হয়। আচ্ছা, তাহলে এবার আমরা বলবো যে এই যে মুখ্য খাঁজ এই অঞ্চলে থাকে, এই অঞ্চলটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। মুখ্য খাঁজে অবস্থান করে সেন্ট্রোমিয়ার, এবং ক্রোমোজোমের বাহু ভাঁজ হয় এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে। সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে, সেন্ট্রোমিয়ার কোন জায়গায় থাকবে তার ভিত্তিতে ক্রোমোজোমকে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়। এখানে বলে নেওয়া প্রয়োজন যে সব কিছু কিছু ক্রোমোজোম রয়েছে যাতে সেন্ট্রোমিয়ার বিহীন, তাকে বলা হয় আসেন্ট্রিক ক্রোমোজোম। যদি দুটো সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। আবার যদি অনেক সেন্ট্রোমিয়ার থাকে, দুইয়ের অধিক, তাকে আমরা বলি পলিসেন্ট্রিক ক্রোমোজোম। আর একটা ক্রোমোজোমে যদি অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকে, মানে তিনের অধিক, অসংখ্য সেন্ট্রোমিয়ার থাকে, সেই ধরনের সেন্ট্রোমিয়ারকে বলা হয় ডিফিউজড সেন্ট্রোমিয়ার। ডিফিউজড সেন্ট্রোমিয়ার বা বাংলায় বলে পরিব্যাপ্ত সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা 4 ভাগে ভাগ করি। যদি সেন্ট্রোমিয়ারের, এগুলো তোমরা আগে পড়েছো, যদি দুটো বাহু সমান হয়, অর্থাৎ মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে, তাকে বলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি একটি বাহু হয় ছোট এবং একটি বাহু হয় বড়, তাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাব মেটাসেন্ট্রিক। যদি একটি বাহুর দৈর্ঘ্য হয় খুব ছোট আর একটি বাহুর দৈর্ঘ্য হয় খুব বড়, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থান যদি যে কোনো এক প্রান্তের কাছে হয়, তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান যদি এক প্রান্তে হয়, তাহলে তাকে বলে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করতে পারি, এটা তোমরা জানো। এবার এই প্রাইমারি কনস্ট্রিকশন বা সেন্ট্রোমিয়ার অঞ্চলে তোমরা জানো বেমতন্তু যুক্ত হয়। বেমতন্তু সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত হয় কোষ বিভাজনের সময়। কিন্তু সেন্ট্রোমিয়ারের সঙ্গে সরাসরি বেমতন্তু যুক্ত হয় না, কারণ এই যে সেন্ট্রোমিয়ার, আমরা যদি ধরে নিই এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল, তাহলে এখানে দুদিকে চাকতির মতো দুটো, প্রত্যেকটা ক্রোমাটিডের সঙ্গে চাকতির মতো দুটো বস্তু থাকে। এদের বলা হয় কাইনেটোকোর। কাইনেটোকোর, কাইনেটোকোর। এই যে এটা একটা ধরো ক্রোমাটিড, এটা আর একটা ক্রোমাটিড, দুটো, এইটা সেন্ট্রোমিয়ার অঞ্চল, তাহলে দুদিকে দুটো চাকতির মতো অংশ থাকে যাকে বলে কাইনেটোকোর। এই কাইনেটোকোরের সঙ্গে 4 থেকে 40টি বেমতন্তু যুক্ত হতে পারে, 4 থেকে 40টা বেমতন্তু যুক্ত হয়। কাইনেটোকোর প্রকৃতপক্ষে প্রোটিন নির্মিত এবং ত্রিস্তর প্রোটিন থাকে, ত্রিস্তর প্রোটিন। ভেতরের স্তরের যে প্রোটিন সেটা ক্রোমোনিমার সঙ্গে, ক্রোমাটিডের সঙ্গে যুক্ত থাকে, আর বাইরের স্তরের যে প্রোটিন সেটা বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে। তাহলে ত্রিস্তর প্রোটিন নির্মিত চাকতির মতো যে দুটো চাকতির মতো গঠন, দুটো ক্রোমাটিডের সঙ্গে যুক্ত থাকে সেন্ট্রোমিয়ার অঞ্চলে, তাকে আমরা বলি কাইনেটোকোর। তাহলে কাইনেটোকোর বললাম। এছাড়া এবার প্রাইমারি কনস্ট্রিকশনে তো থাকে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ছাড়াও আরো কোনো ক্রোমোজোমের কোনো কোনো অংশে খাঁজ দেখা যায়, মানে রং নেয় না, সেই অঞ্চলগুলো, যেগুলো যে অঞ্চল রং নেয় না এমন খাঁজকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজ। সাধারণত গৌণ খাঁজ ক্রোমোজোমে একটা থাকে, কিছু কিছু ক্রোমোজোমে গৌণ খাঁজ একের বেশিও থাকতে পারে, একটা বাহুতে রয়েছে আর একটা বাহুতেও থাকতে পারে। তো গৌণ খাঁজ যদি যে বাহুতে থাকে গৌণ খাঁজ, সেই গৌণ খাঁজ ছাড়াও সেটাকে বলা হয় যে গৌণ খাঁজে নিউক্লিওলাস পুনর্গঠিত হয় বা নিউক্লিওলাস যুক্ত থাকে, তাকে বলে গৌণ খাঁজ 1। আর একই ক্রোমোজোমে যদি আরেকটা গৌণ খাঁজ থাকে যেটাতে নিউক্লিওলাস যুক্ত হয় না বা নিউক্লিওলাস পুনর্গঠিত হয় না, তাকে বলে, সেই গৌণ খাঁজকে বলে
গৌণ খাঁজ 2 বা সেকেন্ডারি কনস্ট্রাকশন 2। মনে রাখতে হবে যে কোনো জীবদেহে যত ক্রোমোজোম আছে তার মধ্যে মিনিমাম এক জোড়া ক্রোমোজোম গৌণ যুক্ত হবেই, কারণ নিউক্লিওলাস যেহেতু থাকবেই, সুতরাং গৌণ যুক্ত ক্রোমোজোম অন্তত এক জোড়া থাকবে। এবার যেটা বলি যে এই যে গৌণ যেখানে রয়েছে, এই গৌণ-খাঁজকে আমরা বলা হয়, গৌণ-খাঁজ যেহেতু নিউক্লিওলাস পুনর্গঠিত হয়, কেন না এই গৌণ-খাঁজ অঞ্চলের যে ডিএনএ থাকে, এখানে এখানে আরেক যে ডিএনএ থাকে সেখান থেকে কিন্তু আরএনএ আরএনএ রাইবোজোমাল আরএনএ সংশ্লেষিত হয় এই গৌণ-খাঁজ এক অঞ্চল থেকে, আরএনএ সংশ্লেষিত হয়। সুতরাং এই অঞ্চলটা আরএনএ জানো যে এটা হচ্ছে তোমার নিউক্লিওলাসের একটা অন্যতম উপাদান রাইবোজোমাল আরএনএ, তো এখান থেকে সংশ্লেষিত হয়। তাহলে এই অঞ্চলটাকে বলে নর, নিউক্লিওলার অর্গানাইজার বা নর বলা হয়। যেখানে সেকেন্ডারি কনস্ট্রাকশন রয়েছে তার যে পরবর্তী অংশ সেটাকে বলা হয় স্যাটেলাইট, ছোট গোলাকার অংশকে বলা হয় স্যাটেলাইট। এই স্যাটেলাইট অঞ্চলটি ক্রোমোজোম যতটা চওড়া ততটা হতে পারে বা তার থেকে কম চওড়াও হতে পারে, এবং ছোট গোলাকার অঞ্চল স্যাটেলাইট। এই অঞ্চলটিতে ডিএনএ থাকে, তবে সেখানে ক্রোমোমিয়ার দেখা যায় না। এবং স্যাটেলাইট অঞ্চলকে বলা হয়, আগে বলা হতো এই অঞ্চলে ডিএনএ নেই, তাই এই ধরনের ক্রোমোজোমকে বলা হতো স্যাট ক্রোমোজোম। স্যাট মানে কিন্তু স্যাটেলাইট নয়। সাইনে অ্যাসিড থাইমোনিউক্লিওনিকো, যার কথাটার অর্থ হলো ডিএনএ বিহীন অংশ, অর্থাৎ এই অঞ্চলে ডিএনএ নেই। এই ধারণা আগে ছিল, কিন্তু এখন আমরা জানি এই অঞ্চলে ডিএনএ রয়েছে। তো তাই এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয়, ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। কিন্তু এই অঞ্চলে ডিএনএ আছে, স্যাটেলাইট অংশে ডিএনএ রয়েছে। লাস্টলি যেটা আমরা আলোচনা করবো সেটা হলো টেলোমিয়ার। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা টেলোমিয়ার। টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের যে একেবারে শেষ প্রান্ত, তাকে বলা হয় টেলোমিয়ার। এই দেখো একেবারে শেষ প্রান্ত, এই যে শেষ প্রান্ত, এই অঞ্চলটাকে বলে টেলোমিয়ার। টেলোমিয়ারের একটা বিশেষ পোলারিটি রয়েছে বা মেরুত্ব রয়েছে, এবং যার ফলে দুটো হোমোলোগাস ক্রোমোজোম কখনো যেমন পাশাপাশি জুড়তে পারে না, মানে এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এরা কখনোই প্রান্তে কখনো জুড়তে পারে না। অথবা নন হোমোলোগাস ক্রোমোজোম মানে অসমসমস্ত ক্রোমোজোমও কখনো জুড়তে পারে না। সোজা কথায় দুটো ক্রোমোজোম কখনোই প্রান্তে জুড়তে পারে না। কেন না বিশেষ পোলারিটি বা মেরুত্ব রয়েছে এই টেলোমিয়ার অঞ্চলে, এবং এখানে রিপিটেটিভ সিকোয়েন্স রয়েছে, রিপিটেটিভ সিকোয়েন্স টেলোমিয়ার অঞ্চলে। এবং সেই রিপিটেটিভ সিকোয়েন্সটা কি বলি, একটা যেমন আমি রিপিটেটিভ সিকোয়েন্স বলি টিটিএ জিজিজি, টিটিএ জিজিজি মানে থাইমিন অ্যাডিনিন গুয়ানিন, এটা 5 প্রাইম টু 3 প্রাইম, এবং এটা হচ্ছে এ এ টি সি 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 3 প্রাইম টু 5 প্রাইম। এই যে সিকোয়েন্স এই সিকোয়েন্সটা রিপিট করতে থাকে, এবং এই ধরনের সিকোয়েন্স বহুবার রিপিটেড হতে থাকে। এটা অন্তত 500 বারের মতোই, প্রায় 500 থেকে 3000 বার রিপিটেড হতে পারে। 500 থেকে 3000 বার রিপিটেড হয় এই প্রান্তীয় অঞ্চলে এই সিকোয়েন্সটা। মানুষের ক্ষেত্রে এটা দেখা যায়। এবং প্রতিবার যখন, মনে রাখবে যে প্রতিবার যখন ক্রোমোজোমের বিভাজন ঘটে তখন এই টেলোমিয়ার অঞ্চলে বিভাজন হয় না, এবং তার ফলে ক্রোমোজোমের দৈর্ঘ্য ধীরে ধীরে কমতে থাকে। সাধারণত 50 বার বিভাজন হয় একটা ক্রোমোজোমের, এবং তারপরে আর হয় না। তো প্রতিবার বিভাজনে কিন্তু ক্রোমোজোমের দৈর্ঘ্য একটু করে ছোট হতে থাকে। কারণ কি, এই যে টেলোমিয়ার অঞ্চলটা রেপ্লিকেশন হয় না, মানে এই অঞ্চলটা থেকে আর নতুন ডিএনএ তৈরি যখন হয় তখন কিছুটা করে এই অঞ্চলটা রেপ্লিকেশন না হয়, এই রিপিটেটিভ ডিএনএ যুক্ত অঞ্চলটা ছোট হয়ে যায়, ক্রোমোজোমটা ছোট হয়ে যেতে থাকে। তো এইভাবে ছোট হতে একটা সময় আসে যখন ক্রোমোজোমের দৈর্ঘ্য এতটাই ছোট হয়ে যায় যে আর ক্রোমোজোমের পক্ষে বিভাজিত হওয়া সম্ভব হয় না। এই যে লিমিট, একটা সীমা, যে সীমাতে ক্রোমোজোম এলে
আর ক্রোমোজোমের বিভাজন সম্ভব হয় না, তাকে বলা হয় হেফ্লিক্স লিমিট। হেফ্লিক্স লিমিট। তাহলে আমরা একটু আমার এটা ভুল হয়ে গেছে, এইটা হচ্ছে 3 প্রাইম হবে, এটা হবে 5 প্রাইম, এবং এইটা হবে 3 প্রাইম, এইটা হবে 5 প্রাইম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে রিপিটিটিভ সিকোয়েন্স। তাহলে টেলোমিয়ারের যে, এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, টেলোমিয়ারে টেলোমারেজ উৎসেচক থাকে। টেলোমারেজ, যেটা কিনা যার কাজ অনেকটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মতো, মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে সাহায্য করে যে এনজাইম, সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মতো ভূমিকা পালন করে টেলোমারেজ নামক এই উৎসেচক। এবং এই অঞ্চলে সাইটোনিন আর গুয়ানিন এর আধিক্য দেখা যায়। এই টেলোমিয়ার অঞ্চলে সাইটোনিন ও গুয়ানিনের আধিক্য দেখা যায়। তাহলে আমরা যে বিষয়গুলো রয়েছে এই একটা ক্রোমোজোমের গঠনে, সবগুলো বিষয়ই আমরা আলোচনা করলাম। এই গঠনগত ক্রোমোজোমের গঠন ছাড়াও এখানে তোমাদের কয়েকটা জিনিস আরো করতে হবে, তৈরি করবে পরীক্ষার জন্য, যেমন মুখ্য খাঁজ ও গৌণ খাঁজ, মানে প্রাইমারি কনস্ট্রিকশন, সেকেন্ডারি কনস্ট্রিকশন, এর পার্থক্য এটাও করবে। আর করবে ক্রোমোজোম ও ক্রোমাটিডের পার্থক্য, এটাও অবশ্যই তোমরা পড়বে। তাহলে ক্রোমোজোমের ভৌত গঠন সহ অন্যান্য যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে বললাম, সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। আশা করি তোমরা ক্রোমোজোম বুঝতে পেরেছো, এবং এই ছবিটাও তোমরা তৈরি করবে, যে অনুশীলন করবে।